বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন আজ দূরদর্শী নেতৃত্ব হয়ে ওঠেন জাতি গঠনের অগ্রনায়ক, পথ দেখান আর্থসামাজিক উন্নয়নেও। নির্বাচনে যাবে কিনা চিন্তা ভাবনা করছে এনসিপি, বললেন আসিফ মাহমুদ। আপিল শুনানির শেষ দিন ইসির বিরুদ্ধে একপাক্ষিক রায় দেওয়ার অভিযোগ। জুলাইয়ে চানখারপুলে 6 হত্যা মামলার রায় কাল। ডিএমপির সাবেক কমিশনার সহ 8 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড প্রত্যাশা প্রসিকিউশনের। আদেশ পালনে বাধ্য ছিলেন, দাবি আইনজীবীর। দিনে দুপুরে সরকারি সিরামিক পণ্য উধাও, পাচারের গোমর ফাঁস খোদ কর্মকর্তার। লাভ না হলেও বিআইএসএফকে অর্থায়ন শিল্প মন্ত্রণালয়ের। অনিয়ম বন্ধে নেই পদক্ষেপ। এবং গ্রিনল্যান্ড ঘিরে যুক্তরাষ্ট্র ন্যাটোর কূটনৈতিক টানাপোড়েন চরমে, জোটে ভাঙনের ইঙ্গিত। ইউরোপকে ব্ল্যাকমেইল করছেন ট্রাম্প, মন্তব্য নেদারল্যান্ডসের। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। কমলের জন্মদিন। বহুদলীয় গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রবর্তক জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে জন্ম নিয়েছিলেন তিনি। সমৃদ্ধশালী, সুখী ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন ক্ষণজন্মা জিয়াউর রহমান, যিনি আর্থসামাজিক উন্নয়নে, স্বাধীন পররাষ্ট্রনীতি ও কৃষি বিপ্লব ছাড়াও বাকশাল থেকে বেরিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে দেশকে নিয়ে গিয়েছিলেন বিশ্ববাসীর কাছে। আহমেদ সালেহিনের রিপোর্ট। সাহসী বীরের এক ঘোষণায় পাল্টে দিয়েছিল পুরো দৃশ্যপট। ৭১-এর রণাঙ্গনে 9 মাসের সংগ্রামে সৃষ্টি হয় লাল সবুজের বাংলাদেশ। স্বাধীনতার ঘোষণা দিয়ে মেজর জিয়াউর রহমান ঠাঁই করে নেন বাংলার মানুষের হৃদয়ের মণিকোঠায়। যিনি স্বপ্ন দেখিয়েছিলেন সমৃদ্ধশালী বাংলাদেশের, সারা বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে প্রিয় জন্মভূমি। সেই কমলের জন্ম হয়েছিল বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে 1936 সালের 19 জানুয়ারি। রসায়নবিদ বাবা মনসুর রহমান ও মা জাহানারা খাতুন রানী দম্পতির 5 সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন জিয়াউর রহমান। শৈশবে তাকে কমল নামেই ডাকতেন সবাই। প্রথমে কলকাতা, পরে পাকিস্তানের করাচিতে লেখাপড়া শেষে কাকুল পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দেন জিয়াউর রহমান। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে বীরত্বের পরিচয় দেন তিনি। এই বীরত্বের জন্য ভূষিত হন হিলাল-ই-জুরাত খেতাবে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে প্রথমে চট্টগ্রামে নবগঠিত 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড, পরে 1 নম্বর সেক্টরের কমান্ডার নিযুক্ত হন জিয়াউর রহমান। 71-এর জুন থেকে 11 নম্বর সেক্টর ও জেড ফোর্সের কমান্ডার হিসাবে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় জিয়াউর রহমানকে। 75-এ সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর টালমাটাল পরিস্থিতিতে চলে অভ্যুত্থান আর পাল্টা অভ্যুত্থান। সিপাহী জনতার বিপ্লবে ক্ষমতায় আসীন হন জিয়াউর রহমান। সে সময় সেনাপ্রধান হিসাবে নিযুক্ত হন তিনি। সামনে আসে দেশ গড়ার নতুন স্বপ্ন। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে সমৃদ্ধশালী দেশ গড়তে দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ান জিয়াউর রহমান। আর্থসামাজিক উন্নয়নের দারুণ স্বপ্ন নিয়ে মানুষের খুব কাছে পৌঁছে যান তিনি। অর্থনীতি উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেন। পোশাক খাত ও বৈদেশিক মুদ্রা আয়ে বিভিন্ন দেশে শ্রমিক প্রেরণের মাধ্যমে নতুন বিপ্লবের সূচনা করেছিলেন জিয়াউর রহমান, যা বাংলাদেশের অর্থনীতিতে এখনও শক্ত ভিত হয়ে দাঁড়িয়ে আছে। কৃষি খাতে বিপ্লব ঘটিয়ে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন জিয়া। কৃষি খাতে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ তারই হাত ধরে। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। বাকশাল থেকে বেরিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। সংবাদপত্রের স্বাধীনতা এনেছিলেন তিনি। সবার সাথে বন্ধুত্ব সম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতিও তৈরি করেছিলেন জিয়াউর রহমান। কোন দেশের কর্তৃত্ব ও আধিপত্যবাদ মেনে নিতে পারেননি তিনি। দক্ষিণ এশিয়ার স্বার্থ ও প্রতিটি দেশের সার্বভৌম রক্ষায় সার্ক গঠন করেছিলেন জিয়া। সে সময় মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানে তাদের প্রত্যাবাসন শুরু হয় 1978 সালে। আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। 1981 সালে ইরান ইরাক যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দায়িত্বও পেয়েছিলেন জিয়াউর রহমান।
1978-এ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে রাজনীতির মাঠে নতুন করে আলোচনায় আসেন জিয়াউর রহমান। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, নিজেও প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জিয়াউর রহমানই প্রবর্তন করেন রাষ্ট্রীয় খেতাব, স্বাধীনতা ও 21 পদক। জাতীয়তাবাদের আদর্শে সাধারণ মানুষকে উজ্জীবিত হতে শিখিয়েছেন জিয়াউর রহমান, যার বিচক্ষণতা আর দূরদর্শিতা বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিত করেছে। সেই সাহসী মহানায়ক ক্ষণজন্মা জিয়াউর রহমান মাত্র ৪৫ বছর বয়সে শহীদ হন বিপথগামী কিছু সেনা সদস্যদের হাতে। যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এক বীর, তাকে 1981 সালের 30 মে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয় সেই চট্টগ্রামেই। রেখে যান 2 শিশু সন্তান ও সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে। লাখো কোটি মানুষের হৃদয়ে যিনি আজও বেঁচে আছেন স্বাধীনতা, সার্বভৌম ও জাতীয়তাবাদের কাণ্ডারি হয়ে, তিনি সেই কমল, সেই জিয়াউর রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সেনা কর্মকর্তা থেকে রাষ্ট্রনায়ক, অতঃপর গণমানুষের নেতা, ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সামনে উন্মোচন করেছিলেন সমৃদ্ধির নবদিগন্ত। দূরদর্শী অর্থনৈতিক ও সামাজিক সিদ্ধান্ত জিয়াউর রহমানকে পৌঁছে দিয়েছিল অনন্য উচ্চতায়। বেসরকারি খাতের সম্প্রসারণ ও রেমিটেন্স বিপ্লবের সূচনা তার হাত ধরে। খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ জাতি গঠনের অগ্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। কেবল এক ঘোষণা নয়, ছিল নিপীড়িত জনতার বুকের মধ্যে জমে থাকা প্রত্যয়ের বিস্ফোরণ। স্বাধীনতার ডাক উচ্চারণ করে যিনি জাতিকে সাহস জুগিয়ে পথ দেখালেন নতুন ভোরের, হয়ে উঠলেন ইতিহাসের ধ্রুবতারা, তার নাম জিয়াউর রহমান। সিপাহী জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধে, ইতিহাসের দাবিতে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ যখন দুর্ভিক্ষ ও রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত, তখন তিনি সামনে আনলেন ভিন্ন এক রাষ্ট্র দর্শন। দেশের মানুষ ও সংস্কৃতিকে এক সুতোয় বেঁধে পরিণত হলেন রাষ্ট্রনায়কে। শাসনামলের পুরো সময় জুড়ে প্রমাণ করলেন নেতৃত্ব মানে শুধু মসনদ নয়, ত্যাগ ও জনমানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়নই তৈরি করে নেতার সংজ্ঞায়ন। মানুষের আস্থা অর্জন করা, এই জিনিসটা তিনি কিন্তু তৈরি করার মাধ্যমেই তিনি তার প্রফেশনাল যে আইডেন্টিটি, মিলিটারি ম্যান হিসেবে, সেটাকে তিনি ত্যাগ করে সিভিলিয়ান হতে পেরেছিলেন। অর্থনৈতিক কূটনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে একটা বিশেষ মর্যাদাশীল জায়গায় নিয়ে যাওয়ার যে চেষ্টাটা তিনি করেছিলেন, আজকের এই বাংলাদেশের এই বাস্তবতায় এটা অত্যন্ত প্রাসঙ্গিক বলেই আমরা মনে করি। পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন আনেন জিয়াউর রহমান। আঞ্চলিকভাবে ভারতের একচ্ছত্র আধিপত্য মোকাবেলায় তৈরি করেন সার্ক। তার শাসনামলে মধ্যপ্রাচ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি পায়। ফারাক্কা বাঁধ নিয়ে জাতিসংঘের কাছে অভিযোগ করে জিয়াউর রহমান প্রমাণ করেন, কোনো পরাশক্তির সামনে মাথা নত করবে না বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক, মুসলিম দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার উন্মুক্ত করেছিলেন বাংলাদেশের জন্য। এক দেশের সাথে নির্ভরশীলতা না, বহু দেশের সাথে বহুপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে জিয়াউর রহমানের একটা ইতিবাচক অবদানকে আমাদের স্বীকার করতেই হবে। 1977 সালে গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে খাল খনন কর্মসূচি শুরু করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যুগান্তকারী এ পদক্ষেপের মাধ্যমে বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থার বিপ্লব ঘটে। লক্ষাধিক একর জমি আসে সেচের আওতায়। পাশাপাশি বৃদ্ধি পায় মাছের উৎপাদন। খাল খনন কর্মসূচি গড়ে তোলে নতুন এক সামাজিক আন্দোলন। গ্রামীণ অর্থনীতি বিকশিত হতে শুরু করে, তৈরি হয় কর্মসংস্থান। বিশেষজ্ঞরা বলছেন, এ কর্মসূচি পুনরায় চালু করা গেলে বন্যা, শুষ্ক মৌসুমে সেচের অভাবসহ দূর করা সম্ভব হবে নদীগুলোর নাব্যতা সংকট। জিয়াউর রহমান মনে করতেন যে গ্রামই হচ্ছে বাংলাদেশের প্রধান শক্তি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নের জন্য তিনি নানামুখী যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন, সেই পদক্ষেপগুলোর মধ্যে যে 1 ইঞ্চি জায়গাও পতিত থাকবে না বাংলাদেশে। চাষযোগ্য করার জন্য জমিকে কিভাবে অচাষযোগ্য জমি চাষযোগ্য করা যায় এবং চাষযোগ্য জমির পরিমাণ কিভাবে বৃদ্ধি করা যায়, খাল খনন কর্মসূচি ছিল একটা উল্লেখযোগ্য ভূমিকা।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন ও কৃষি বিপ্লবের ধারাবাহিকতায় তার যোগ্য উত্তরসূরি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছেন সারা দেশে পুনরায় খনন করা হবে 20,000 কিলোমিটার নদী ও খাল, রোপণ করা হবে 25 কোটি বৃক্ষ, হাতে নেওয়া হবে তিস্তা ব্যারেজ উন্নয়ন ও পদ্মা ব্যারেজের মতো যুগোপযোগী প্রকল্প। কৃষক কার্ডের মাধ্যমে কৃষি সেবা পৌঁছে যাবে প্রান্তিক কৃষকের দোরগোড়ায়। জিয়াউর রহমানের সূচিত সমৃদ্ধ বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবে দৃঢ় আত্মপ্রত্যয়ে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে কজন ক্ষণজন্মা পুরুষ গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, বেঁধেছিলেন এক সুতোয়, তাদের মধ্যে অগ্রগণ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার জন্মবার্ষিকীতে গোটা জাতি তাকে স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায়। আগামীর বাংলাদেশ বিনির্মাণে জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তার প্রতিফলন ঘটবে, এমনটাই প্রত্যাশা ভবিষ্যৎ প্রজন্মের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, বর্তমান ইসির অধীনে নির্বাচনে যাবে কিনা চিন্তা ভাবনা করছে এনসিপি। এ কথা বলেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার রাতের সংবাদ সম্মেলনে তিনি বলেন, আপিল শুনানির শেষ দিন বাইরে ছাত্রদলের মব এবং ভেতরে বিএনপি মহাসচিব সহ দলটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। এ ঘটনাকে নাটক মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশন একপাক্ষিক রায় দিয়ে বিএনপির দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের নির্বাচন করার সুযোগ দিয়েছে। এভাবে চললে এই কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে না। এ সময় জোট সঙ্গীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি জানানো হবে বলেও জানান তিনি। পাশাপাশি আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান আসিফ মাহমুদ। আমরা দেখলাম যে ওনারা ওইখানে বসে আইনের ইন্টারপ্রিটেশন করছেন, ওনারা ওইখানে বসে সংবিধানের ইন্টারপ্রিটেশন করছেন, যেটার কোনোটার এখতিয়ার ওনাদের নেই। এবং আমরা অবশ্যই এই বিষয়গুলোতে ভবিষ্যতে আমাদের আইনি লড়াই চালিয়ে যাব। এবং আমরা আজকে স্পষ্টভাবে বলছি যে এই নির্বাচন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি কোনো ধরনের কনফিডেন্স আজকের পরে আর পাচ্ছি না। এবং আমাদেরকে এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। সময় সংবাদে আরও থাকছে, স্পেনে দ্রুত গতির দুটি ট্রেনের সংঘর্ষে প্রাণ গেল 21 জনের, আহত শতাধিক, চলছে উদ্ধার কাজ। মাদ্রিদ ও আন্দালুসিয়ার রেল সেবা স্থগিত। শেখ হাসিনার পতনের দিন রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলার রায় কাল। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের প্রত্যাশা করছে প্রসিকিউশন। যদিও হাবিব সহ 4 পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন। আসামি পক্ষের আইনজীবীর দাবি, সরকারের আদেশ পালনে বাধ্য ছিলেন তারা। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। চিঠিতে বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে জুলাই আগস্টের আন্দোলনে অংশ নেন 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস। এর পর 14 জুলাই এই হত্যাকাণ্ডের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অভিযুক্ত করা হয় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে। এদের মধ্যে 4 পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়। পলাতক রয়েছেন হাবিবুর রহমান ও সুদীপ কুমার চক্রবর্তী সহ 4 পুলিশ কর্মকর্তা। প্রসিকিউশনের অভিযোগপত্রে বলা হয়েছে, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস বার্তার মাধ্যমে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করার নির্দেশ দেন। মাঠে যা বাস্তবায়ন করেন অন্য আসামিরা। নির্দেশনা ও গুলি করার 19টি ভিডিও ফুটেজ দাখিল করে প্রসিকিউশন। অপরাধ প্রমাণে সাক্ষ্য দেন শহীদ পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী সহ 26 জন। প্রসিকিউশন বলছে, হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদেরই এই মামলায় আসামি করা হয়েছে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের প্রত্যাশাও করেন তারা। কিভাবে তাদের উপরে তাদের সুপিরিয়ররা আন্দোলনকারীদের উপর চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করতে প্রেশার ক্রিয়েট করে, গুলি করতে অস্বীকৃতি জানানোর পরে তাদেরকে কিভাবে গালাগালি করে, হুমকি দেয়। প্রসিকিউশন তাদের মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রত্যেকেই এই আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পাবে বলে প্রসিকিউশন প্রত্যাশা করে। আসামি পক্ষের আইনজীবীর দাবি, পুলিশ সদস্য হিসেবে সরকারের আদেশ পালনে বাধ্য ছিলেন তারা। তাদের ডিউটিটা পালন করেছে। যদি দেখা যেত যে ওই সময় ওই সরকার টিকে যেত, কোনো যেসব সোলজাররা বা যেসব কনস্টেবলরা ধরেন আপনার শুনে নাই, অর্ডার শুনে নাই, তাদেরকে তো বিভাগীয়ভাবে বিচার করা হতো। এই মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এটি হবে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলার দ্বিতীয় রায়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।
জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 12 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আজ থেকে শুরু হচ্ছে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রসিকিউশনের আনা 5টি অভিযোগে বলা হয়েছে 2015 সালের 22 অক্টোবর থেকে 2024 সালের 5 আগস্টের মধ্যে 26 জনকে গুম করা হয়। পরে তাদের জেআইসি সেলে আটকে রেখে চলে নির্যাতন। এ মামলার 13 আসামির মধ্যে গ্রেফতার রয়েছেন 3 সেনা কর্মকর্তা। পলাতকদের মধ্যে 5 জন বিভিন্ন সময়ে ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গুম নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন তথ্য আদালতে উপস্থাপন করে প্রসিকিউশন। তবে গ্রেফতারকৃতদের নির্দোষ দাবি করে অব্যাহতির আবেদন করেন তাদের আইনজীবীরা। ঘুষ, অনিয়ম, দুর্নীতি আর উৎপাদিত পণ্য পাচার করছে ইনসুলেটর ও স্যানিটারি ওয়্যার উৎপাদনকারী দেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান বিআইএসএফ। সময় সংবাদের অনুসন্ধানে মিলেছে প্রমাণ। বছরের পর বছর ধরে এ অনিয়ম দুর্নীতির কারণে সফলতার মুখ দেখছে না প্রতিষ্ঠানটি। অথচ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে প্রতি বছর অর্থায়ন করছে শিল্প মন্ত্রণালয়। রহস্যজনকভাবে অনিয়ম দুর্নীতি বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেই শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিসিআইসিতে। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আদিত্য ধর। ঘুষের টাকা গুনে গুনে নেয়ার পরই ফাইলের দিকে নজর দেন শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি লিমিটেড বিআইএসএফ এর সহকারী ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন। এমন অসংখ্য অনিয়ম আর দুর্নীতির অভিযোগের সত্যতা অনুসন্ধানে বিআইএসএফে সময় সংবাদ। শুরুতেই প্রকাশ্য দিবালোকে সিরামিক পণ্য পাচারের চিত্র ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। সারা দেশে ঠিকাদারের মাধ্যমে পণ্য পাঠানোর কথা থাকলেও ট্রাক ভর্তি সিরামিক পণ্য কোথায় যাচ্ছে তা জানেনই না ঠিকাদাররা। আজকে না, শুধু কোনো সম্পর্কে আমি কিছু জানি না। এই বড় বড় মন্ত্রণালয় এইভাবে চেয়ারে বসে তারা টাকা হাতিয়ে নিচ্ছে। কথা বলতে গেলে বন্ধ করে দেয়া হয় গোডাউনের দরজা। ক্যামেরা অফ করেন প্লিজ, পারমিশন ছাড়া। ক্যামেরা বন্ধ করতে তেড়ে আসেন নিরাপত্তা কর্মকর্তা হুমায়ুন কবির। বাধা দেন মামুন সহ অভিযুক্ত কর্মকর্তার দপ্তরে যেতেও। আপনাকে আমার বোঝার দরকার নেই, ক্যামেরা অফ করেন, আমি আপনাকে বারবার বলতেছি। সেই বাধা অতিক্রম করে পৌঁছালেও ততক্ষণে পালিয়ে যান অভিযুক্তরা। তবে মুঠোফোনে নিরাপত্তা কর্মকর্তা হুমায়ুন কবিরকে নির্দেশনা দেন সাংবাদিক ম্যানেজার। এবার কথার মাঝে গোমর ফাঁস করতে শুরু করেন হুমায়ুন নিজেই। 1 লাখ টাকার একটা মাল কারখানা থেকে বের হয়ে যায়, সিকিউরিটি গার্ডে 100 টাকা দেয়। এমন অনিয়ম দুর্নীতি সম্পর্কে জানতে এবার বিসিআইসি ভবনে সময় সংবাদ। তবে কথা বলতে রাজি হননি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফজলুর রহমান। দেয়া হয়নি অর্থ প্রদানের তথ্য। বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি লিমিটেড বিআইএসএফ এর অনিয়ম দুর্নীতি নিয়ে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি শিল্প মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিসিআইসি। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বয়লারের টিউব ফেটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, সকালে বিদ্যুৎ কেন্দ্রটির 1 নম্বর ইউনিটে বয়লারের টিউবটি ফেটে যায়। এতে বন্ধ হয়ে যায় কেন্দ্রটির 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিট। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের 1 নভেম্বর থেকে বন্ধ আছে এই কেন্দ্রের 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিট। আর 2020 সালের নভেম্বর থেকে বন্ধ আছে 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় ইউনিট। সর্বশেষ টিউব ফেটে প্রথম ইউনিটটি বন্ধের মধ্য দিয়ে পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম। এতে রংপুর বিভাগে বিদ্যুৎ সরবরাহে ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। গ্রিনল্যান্ড দখলের হুমকি ঘিরে যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্রদের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তীব্র হচ্ছে। শুল্ক আরোপের পরিকল্পনাকে ভুল বলে ট্রাম্পকে সরাসরি জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ট্রাম্পের এই সিদ্ধান্তকে বলছেন অগ্রহণযোগ্য।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রির বিষয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত ন্যাটোর ৮ সদস্য দেশের ওপর 10% শুল্ক আরোপ করা হবে, যা জুন থেকে বেড়ে 25% পৌঁছাবে। এই তালিকায় রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্য। সিদ্ধান্তের প্রতিবাদে ব্রাসেলসে জরুরি বৈঠক করেছেন এসব দেশের নেতারা। যৌথ বিবৃতিতে ৮ দেশের নেতারা সতর্ক করেন, ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা একটি বিপজ্জনক নিম্নগামী চক্র তৈরি করতে পারে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সাফ জানিয়ে দেন, ইউরোপকে ব্ল্যাকমেল করে গ্রিনল্যান্ড নেওয়া যাবে না। একই সুরে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালু থাকবে, তবে গ্রিনল্যান্ড নিয়ে কোনো আপোষ নয়। ট্রাম্পের এমন সিদ্ধান্তের জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ন্যাটো মিত্রদের যৌথ নিরাপত্তা রক্ষায় মিত্রদের ওপর শুল্ক আরোপ করা সম্পূর্ণ ভুল। এটি নিয়ে সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেন, এমন পরিস্থিতিতে শুল্কের হুমকি অগ্রহণযোগ্য এবং কোনো ভয়ভীতি দিয়ে প্রভাবিত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। স্পেনের দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। এদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। রোববার রাতে আন্দালুসিয়ার আদামুজো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্পেনের রেল সংস্থা জানায়, মালাগা থেকে মাদ্রিদগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত লাইনে উঠে গেলে অপর দিক থেকে আসা মাদ্রিদ হুয়েলবাগামী ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুটি ট্রেনই লাইনচ্যুত হয়ে যায়। এ সময় বহু যাত্রী ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে দমকল কর্মী ও চিকিৎসক দল। এ ঘটনায় মাদ্রিদ ও আন্দালুসিয়ার রেল সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। আফ্রিকান নেশনস কাপের নাটকীয় ফাইনালে মরক্কোর স্বপ্ন ভেঙে শিরোপা জিতেছে সেনেগাল। ১-০ গোলের জয় পেয়েছে লায়ন্স অব তেরেঙ্গা। মরক্কোর রাবাতে ম্যাচের শুরু থেকে সমানতালে লড়াই করেছে দুদল, তবে একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি কোনো দল। ম্যাচের যোগ করার সময়ে মরক্কোর ব্রাহিম দিয়াজ সেনেগাল ডিফেন্ডার এল হাজি মালিকের ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারেনি সেনেগাল। কোচের নির্দেশে মাঠ ছেড়ে চলে যান ফুটবলাররা। ১৭ মিনিট বন্ধ থাকে খেলা। পরে আবারও খেলা শুরু হলে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রাহিম দিয়াজ। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। সেখানেই পাপেগের গোলে ২০২১ সালের পর আবারও আফ্রিকান নেশনস কাপ জয়ের উল্লাসে মাতে সেনেগাল। উপকূলীয় এলাকার নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। জল স্থল উভয় পথে চলছে নানা অভিযান। আগামী নির্বাচনে ৮ জেলার ১৬টি সংসদীয় আসনে প্রায় ৫,০০০ নৌবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া উপকূলীয় এলাকার নিরাপত্তা, মানব পাচার প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার, সমুদ্র পথে অপরাধ দমনের পাশাপাশি সেন্ট মার্টিন পর্যবেক্ষণ করা, মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, ত্রাণ সহায়তা, মেডিকেল ক্যাম্প, পর্যটকদের নিরাপত্তার কাজ করছে বাহিনীটি। নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্টে অভিযানের প্রস্তুতি। জুলাই গণঅভ্যুত্থানের পর উপকূলীয় এলাকার নিরাপত্তা, মানব পাচার প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার, সমুদ্রপথে অপরাধ দমনের লক্ষ্যে যাত্রা শুরু করে টেকনাফের এই কন্টিনজেন্ট। ১.৫ বছরে নানা সফলতার কথা জানালেন দায়িত্বরত কন্টিনজেন্ট কমান্ডার। ৪৩টি বিশেষ অভিযানে, যার মধ্যে ২০টি একক এবং ২৩টি যৌথ অভিযান সফলভাবে পরিচালনার মাধ্যমে অত্র এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অপরাধ দমনের পাশাপাশি ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় উপকূলীয় এলাকায় নিরাপদ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে কাজ করছে নৌবাহিনী। স্থল ও সমুদ্র পথ ব্যবহার করে কেউ যাতে নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক তারা। জল স্থল উভয় পথেই চলছে নানা অভিযান। সাধারণ জনগণ যেন সম্পূর্ণ নিরাপত্তার সাথে নির্বিঘ্নে তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই উদ্দেশ্যে আমরা সর্বোচ্চ সতর্কতা এবং পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার সাথে বাংলাদেশ নৌবাহিনীর প্রত্যেকটি সদস্য তাদের কর্তব্যে দৃঢ়প্রতিজ্ঞ থাকবে। রেগুলার আমরা আমাদের যে এনফোর্সিং পার্টনার্স যারা আছে তাদেরকে আমরা সাহায্য করে থাকি। ইভেন এই নির্বাচনের জন্য আমাদের বেশ কিছু নাবিক এবং অফিসার্স মোতায়েন হয়েছে এবং তারা আমাদেরকে এরকম নির্বাচনকালীন সময়তেও এই একই কাজ করে যায়, যেন সুষ্ঠু এবং অবাধ একটি নির্বাচন আমরা দিতে পারি দেশের মানুষকে।
এই উপকূলীয় এলাকার নির্বাচনের পরিবেশ ঠিক রাখার পাশাপাশি রাডারের মাধ্যমে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন পর্যবেক্ষণ করা, মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, ত্রাণ সহায়তা, মেডিকেল ক্যাম্প ও পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে নৌবাহিনীর সেন্ট মার্টিন কন্টিনজেন্ট। মাদক, অস্ত্র চোরাচালান এবং মানব পাচার রোধে কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। একই সঙ্গে উপকূলীয় এলাকায় আগামী নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ তৎপর তারা। আফজার হোসেন, সময় সংবাদ, সেন্ট মার্টিন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন আজ দূরদর্শী নেতৃত্বে হয়ে ওঠেন জাতি গঠনের অগ্রনায়ক, পথ দেখান আর্থসামাজিক উন্নয়নেও। নির্বাচনে যাবে কিনা চিন্তা ভাবনা করছে এনসিপি, বললেন আসিফ মাহমুদ। আপিল শুনানির শেষ দিন ইসির বিরুদ্ধে একপাক্ষিক রায় দেওয়ার অভিযোগ। এবং জুলাইয়ে চানখারপুলে 6 হত্যা মামলার রায় কাল। ডিএমপির সাবেক কমিশনার সহ 8 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড প্রত্যাশা প্রসিকিউশনের। আদেশ পালনে বাধ্য ছিলেন, দাবি আইনজীবীর। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন ফরহাদুর রহমান। ধন্যবাদ রোজা। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।